4 দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। করোনার নতুন সংক্রমণে উদ্বেগ, রেল যাত্রীদের মাস্ক পরার অনুরোধ। এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে, মন্তব্য আমির খসরুর। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে কাল যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় ডক্টর ইউনূস রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডক্টর ইউনূসের সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। ঈদে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে কোভিড-19 সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে ঈদ পরবর্তী সময়ে ট্রেন ভ্রমণে সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এবছর নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সম্প্রতি রাজশাহীতে কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার 2 দিনে জেলাটিতে 26টি নমুনার 13টিতেই করোনা ভাইরাস ধরা পড়ে। এ হিসেবে আক্রান্তের হার 50%। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় এই সরকার একটি বিশেষ পক্ষের কথা মাথায় রেখে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেয়ার পায়তারা করা হয়েছে। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে বলেও জানান তিনি। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে? যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা, এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা সূরা ফাতিহা পাঠ করেন। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন ভোট দেখতে চায় না জামায়াতে ইসলামী, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তারা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের আমির। অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না।
আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কোন দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ঢাকা বরিশাল নৌপথে যাত্রীবাহী কীর্তনখোলা 10 লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। শনিবার রাতে লঞ্চটির রুট পারমিট বাতিলের আদেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এর আগে শুক্রবার রাতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লঞ্চের মালিক মঞ্জুরুল ইসলাম ফেরদৌস সহ 10 জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করে কোস্টগার্ড। গত 5 জুন এমভি কীর্তনখোলা 10 রাত 11টায় সদরঘাট ত্যাগ করার পরপরই একটি প্রোপেলার ভেঙে যাওয়ায় এক ইঞ্জিনে লঞ্চটি চালানো হচ্ছিল। এ সময় নিরাপত্তা ঝুঁকির কারণে পরিবহন পরিদর্শক লঞ্চটি ফেরত আনার নির্দেশ দিলেও লঞ্চ মাস্টার তা অমান্য করে যাত্রা অব্যাহত রাখে। এদিকে শুক্রবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছার পর যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্মচারীদের হট্টগোল হয়। যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। তখন কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। লঞ্চের মালিক ফেরদৌস দলবলসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসৎ আচরণ করেন। ঠাকুরগাঁওয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কারাগারের নানা আয়োজন করেছে জেলা কারাগার কর্তৃপক্ষ। সকালে জেলা কারাগারের আয়োজনে কারাবন্দীদের জন্য করা হয় এই আয়োজন। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, ছিল বন্দীদের জন্য উন্নত মানের খাবারও। এছাড়া কারাবন্দীদের দেখতে আসা স্বজনদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা। সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প সহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে জেলা কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের এমন আয়োজনে খুশি কারাবন্দীদের পাশাপাশি দর্শনার্থীরাও। সেবা সহজীকরণের জন্য যা যা করা দরকার আমরা যেন করতে পারি, এবং আমাদের লক্ষ্য থাকবে ঠাকুরগাঁও জেলা কারাগার যেন অন্যান্য কারাগারের রোল মডেল হতে পারে। সাভারে বাংলাদেশ বেসিক শিল্পনগরীতে ঈদের দ্বিতীয় দিনেও ট্যানারিগুলোতে এসেছে কোরবানির পশুর কাঁচা চামড়া। সকাল থেকে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে পশুর চামড়া বোঝাই ট্রাক ট্যানারিতে নিয়ে আসেন ব্যবসায়ীরা। ট্যানারিগুলো ঘুরে দেখা যায় চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আরও একদিন লবণবিহীন এই কাঁচা চামড়া সংগ্রহ করা যাবে। এবছর সাভারের বেসিক চামড়া শিল্পনগরীর প্রায় 1.5 শতাধিক কারখানায় 1 কোটিরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমরা আমাদের এখানে 800 টাকা দাম রয়েছে। সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না, আর সরকারের নির্দিষ্ট দামটাও আমাদের কাছে এটা অনেক বেশি না। 800 টাকার সাথে আরও আপনি 400 টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে, তারপরে যায় লোড আনলোড সব মিলিয়ে হিসাব করলে আরও 400 টাকা যোগ করলে 1200 টাকা পড়ে। চামড়াটা পরিপূর্ণভাবে যেন ভালোভাবে হয়, কেমিক্যাল ঢাই জানি করতে পারে সবগুলো ভালোভাবে। তারপর হচ্ছে আমরা চামড়াটা যদি কিছু ইয়াগুলো থাকে, গোস্ত থাকে, ওগুলোও কেটে দেই। জামালপুরের সরিষাবাড়িতে রথখোলা ঘাটে নদী পার হতে গিয়ে আব্দুস সামাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাসিন্দা। বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় আব্দুস সামাদ বীরতরা গ্রামে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি সাঁতরে নদী পার হতে যান। এ সময় মাঝ নদীতে গিয়ে হঠাৎ নিখোঁজ হন তিনি। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় 5 ঘন্টার চেষ্টায় বিকেল 3:30টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুড়িগ্রামে প্রথমবারের মতো মাছ দিয়ে তৈরি হচ্ছে পুরি, সিঙ্গারা, চপ ও পাকোড়া সহ নানা পদের মুখরোচক খাবার। ব্যতিক্রমী খাবার পেয়ে খুশি ক্রেতারাও। বাড়তি বিক্রিতে নতুন করে জেলায় কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি আল এনায়েত করিম রনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় মাছে ভাতে বাঙালি বলা হলেও এখন ফাস্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য। শহরের কর্মব্যস্ততায় মাছ কাটা, ধোয়া আর রান্নার বাড়তি ঝক্কি নিতে চান না অনেকেই।
তাই নির্ভর হয়ে পড়েন বাইরের খাবারের ওপর। এতে করে মানুষের শরীরে ঘাটতি হচ্ছে আমিষের। মাছ আমিষ জাতীয় খাবার, শিশু বৃদ্ধসহ সব বয়সের মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এ খাবার। বাঙালির মাছের এই ঐতিহ্যকে ধরে রাখতে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো তৈরি হচ্ছে মাছের তৈরি সিঙ্গারা, চপ ও পাকোড়া। পাওয়া যাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসেরহাট বাজারে সিরাজুলের দোকানে। মাছ দিয়ে তৈরি হচ্ছে, এটা আমার মনে হয় দীর্ঘ বিষয়টা এটা ভালো হবে এবং বাচ্চাদের জন্য উপকার হবে। সিঙ্গারা খাইতে যাচ্ছি, এখানে আগে আলু সিঙ্গারা খাচ্ছি, এখন মাছের সিঙ্গারা খাই। সিঙ্গারাটা আসলে কুড়িগ্রামে কোথাও পাওয়া যায় না, অনেক ভালো লাগে, মজা লাগে। আমি নিজেও খাই এবং বাসার জন্যও নিয়ে যাই। এখানে মাছের আঁশ ও কাটা ছাড়িয়ে তৈরি করা হচ্ছে ফিশ ফিল, ফিশ পাকোড়া, ফিশ ফিঙ্গার, সিঙ্গারা, পুরি, ফিশ সমুচা, ফ্রাই, ফিশ বল সহ হরেক রকমের মুখরোচক খাবার। তেলাপিয়া, সিলভার কার্প, পাঙ্গাস, রুই সহ স্বল্পমূল্যের মাছ, ফিশ পাউডার আর মশলা দিয়ে তৈরি করা হচ্ছে মাছের তৈরি এসব ফাস্ট ফুড খাবার। চাহিদাটা ভরপুর, খুব খায়। এখন আমি বানাইতেছি হলো ফিশ সিঙ্গারা, ফিশ বল, ফিশ পুরি, ফিশ রোল, ফিশ ফিঙ্গার। বাজারে খুব চলতেছে, খুব আনকমন জিনিস, যা এর আগে কুড়িগ্রাম জেলার ভিতরে ছিল না। রুই মাছ, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, এইসব মাছ কাটাবিহীন তৈরি করা হচ্ছে। শিশুসহ নানা বয়সীদের শরীরে আমিষের চাহিদা পূরণে স্বল্প মূল্যে এসব মুখরোচক ফাস্ট ফুড খাবার পেয়ে খুশি ক্রেতারা। ব্যতিক্রমী এই ফাস্ট ফুড খাবার ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় বেশ সাড়া ফেলেছে। এতে বাচ্চারা তো স্বাভাবিকভাবে মাছ খেতে চায় না, তো এই ফিশ সিঙ্গারা বা চপ এসব খেলে তারা একটু মজা সহকারে খেতে পারবে। এতে তাদের শরীরে যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটাও পূরণ হবে। আর এখানে যেটা সিঙ্গারা দিয়েছে এটা মাছের, কিন্তু এখানে কাটা নেই, এটা অনেক সুস্বাদু। তো এখন থেকে এইটাই খাবো, মাছের সিঙ্গারা এবং ফিশ ফিঙ্গার। এদিকে মাছের ফাস্টফুড খাবারটি জেলায় বেশ জনপ্রিয় হওয়ায় আগামীতে আরও উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। পিকেএসএফ এবং আরডিএস এর মাধ্যমে 3 জন উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা মাছের বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। এই ধরনের উদ্যোক্তা আমরা আরও তৈরি করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছি। অন্যদিকে মাছের তৈরি এসব ফাস্ট ফুড জেলায় ছড়িয়ে দিতে মৎস্য বিভাগ কাজ করছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের বাজারে এখন যে পুরি, সিঙ্গারা, ফিশ বল ডল আমরা রোল তৈরি করি, এতে যদি আমরা মাছের উপকরণ মিশাতে পারি তাহলে এই খাবারগুলোর যে পুষ্টিগুণও বাড়বে। এই উদ্যোগ শুধু ব্যবসা নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের অংশ। স্বাস্থ্যসম্মত খাদ্য, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির এক দারুণ মিশেল। মাছের ফাস্টফুড হতে পারে তাই দেশের নতুন সম্ভাবনার গল্প। বিজয় টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি বিজিএমএ ফোরামের মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লাকসাম মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। আজ লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া গ্রামে নিজ বাড়িতে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক ও যোগ্য ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দিবে। তিনি নিজেও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, একেএম আতিকুর রহমান, মনির হোসেন, আলাউদ্দিন, ছাত্রদল নেতা ইলিয়াস মজুমদার ও নুরুন নবী সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা সবাই সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ এগিয়ে যাব এবং আমরা সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ এগিয়ে যাই এবং আপনারা কোনো দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা এক থাকি, বিএনপিকে আমরা ক্ষমতায় আনি। আমাদের দেশপ্রিয় খালেদা জিয়া এবং ওনার সুস্থ কামনা করছি এবং আমাদের তারুণ্যের অহংকার যেন তারা আমাদের সুস্থ কামনা করে আমি সবার এই বার্তায় দিচ্ছি, সবার প্রতি ঈদ মুবারক। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ঈদের দ্বিতীয় দিনেও গাজা জুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার বর্বরোচিত এই হামলায় নিহত হয়েছেন আরও ৭২ জন। এর মধ্যে শুধু গাজার সাবরা এলাকাতেই প্রাণ হারিয়েছেন ১৬ জন ফিলিস্তিনি। এ সময় আহত হন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে অবরুদ্ধ গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় প্রকাশ্যে সমর্থন দেয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা। গতকাল এক ভিডিও বার্তায় এই হুমকি উচ্চারণ করেন ইয়েমেনে সক্রিয় গোষ্ঠীটির শীর্ষ নেতা সাআদ বিন আতিফ আল আওলাকি। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার নতুন রাজনৈতিক দলের ইঙ্গিত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই বিষয়ে প্রথম ইঙ্গিত দেন। সেখানে ট্রাম্পকে কটাক্ষ করে একাধিক পোস্টের মাধ্যমে 22 কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালান মাস্ক। প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্রে কি নতুন মধ্যপন্থী রাজনৈতিক দলের প্রয়োজন নেই? এর জবাবে প্রায় 80% উত্তরদাতা হ্যাঁ বলেছেন। এরপর এক ভক্তের আমেরিকা পার্টি নামের প্রস্তাবও সমর্থন করেন মাস্ক। এদিকে গতকাল এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রেসিডেন্টের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনার পর এই ধনকুবেরের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেঁচে থাকার জন্য উপার্জনটা মুখ্য বিষয় উল্লেখ করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সম্প্রতি গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির টেস্ট প্রীতির প্রসঙ্গ ধরে তিনি এ কথা উল্লেখ করেন। বলেন, ভারত অস্ট্রেলিয়ার মতো দেশে টেস্ট ক্রিকেট উপার্জনের ভালো মাধ্যম হলেও ক্যারিবিয়ানদের জন্য বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এ কারণে 50 বা 100টা টেস্ট খেলার পর যখন একজন ক্যারিবীয় খেলোয়াড় অবসরে যান তখন তার দেখানোর মতো বিশেষ কোনো সম্পদ থাকে না। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 84টি টি20 ও 56টি ওয়ানডে খেলেছেন 37 বছর বয়সী এই ক্যারিবীয় অলরাউন্ডার। এদিকে তার টেস্ট খেলার সংখ্যা মাত্র একটি। বিশ্বকাপ বাছাই পর্বে কে গ্রুপের খেলায় ফিফা র্যাঙ্কিংয়ে 173তম দল অ্যান্ডোরার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ইংল্যান্ড। শনিবার রাতে কে গ্রুপের ম্যাচে এই জয় পেয়েছে ইংলিশরা। এদিন ম্যাচের একমাত্র গোলটি আসে 50 মিনিটে, যেখানে ননি মাদুয়েকের পাস থেকে বল জালে পাঠান হ্যারি কেইন। এদিকে বল দখলে ইংল্যান্ড এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিলেন তারা। 20 শটের 10টি লক্ষ্যে রেখে মাত্র একটিতে গোল পায় ইংল্যান্ড। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ইংলিশ কোচ টমাস টুখেল। তার মতে শেষ 20 মিনিটের খেলায় দলের খেলোয়াড়দের চেষ্টা মানসিকতা কোনোটাই ছিল না। আগামী মঙ্গলবার নটিংহ্যামে ইংল্যান্ডের পরবর্তী খেলা সেনেগালের বিপক্ষে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 4 দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। করোনার নতুন সংক্রমণে উদ্বেগ, রেল যাত্রীদের মাস্ক পরার অনুরোধ। এবং এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে, মন্তব্য আমির খসরুর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।